হ্যাঁ, রেকর্ড হচ্ছে। জি, ইসমাইল ভাই, ইসমাইল হোসেন ভাই, আপনিও তো মনে হয় রেকর্ড করেন। আপনি রেকর্ডিং স্টার্ট করেন, আমি অ্যাপ্রুভাল দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ঠিক আছে। এখন আমরা শুরু করি নাম্বার। হ্যাঁ, এই নাম্বারে আমরা এটা করি, যদি কর চালানপত্রে ক্রেতা ও বিক্রেতার উভয়ের নাম, ঠিকানা, নিবন্ধন নম্বর উল্লেখ না থাকে। আমরা যখন এটা বলি যে আমরা যখন কোনো চালান কিনি, হ্যাঁ, যখন চালান বলতে যেটা 6.3 আমরা পার্চেস করি, 6.3 দেয়। তো 6.3 নিয়ে আমরা কিন্তু আহ এটা কিন্তু আমরা এই রিবেট নিই। তো 6.3টাতে আপনি যখন রিবেট নিবেন, যখন আপনি রেজিস্টারে লিখবেন 6.1-এ, অবশ্যই 6.1টা একদম পাই টু পাই চেক করবেন। হ্যাঁ, যখন আপনি লিখতে যাবেন, মনে করেন যে মানে গতানুগতিক ভাবে পাইছেন, লিখে চলে গেছেন, কোনো সমস্যা নেই, আপনি উপরে কোনো কিছু দেখলেন না যে আপনার বিন নাম্বারটা ঠিক আছে কিনা বা আপনার অ্যাড্রেসটা ঠিক আছে কিনা, আপনার নামটা ঠিক আছে কিনা, আপনি না দেখেই আপনি খাতায় এন্ট্রি করে দিচ্ছেন, যদি কখনো চেকিং হয় এটা বাতিল হয়ে যাবে। হ্যাঁ, তো কাজেই আপনাকে যখনই আপনি 6.1-এ ক্রিয়েট করবেন বা পারচেস করবেন সফটওয়্যারে, তখন অবশ্যই চালানটার নাম্বার এবং উভয়ের নাম, ঠিকানা, নিবন্ধন নম্বর আছে কিনা এটা আপনাকে চেক করে তারপর খাতায় তুলতে হবে। যদি না থাকে তাহলে কিন্তু আপনার রিবেট নিতে পারবেন না আপনি আর। তো এখানে আমাদের আরেকটা ইয়ে আছে যে বিধি 40-এ একটা কথা লেখা আছে যে ওই আপনার ক্রয় মূল্য যদি 25,000 টাকার বেশি হয়, হ্যাঁ, বেশি হলে ক্রেতার নাম, ঠিকানা, উল্লেখ থাকতে হবে। যদি 25,000 টাকা কম হয় চালানের, যদি আপনার চালানটা 25,000 টাকা কম, তাহলে আপনার যদি ক্রেতার নাম, ঠিকানা, বিন উল্লেখ না থাকলেও, ক্রেতার যদি আপনার না থাকে, তারপরে আপনি রিবেটটা নিতে পারবেন। এটা বিধি 40-এ আছে, কিন্তু মাঠ পর্যায়ে এরকম বিষয় কিন্তু প্রচলিত নাই। হ্যাঁ, যেহেতু যারা চালান দেয় তারা কিন্তু উভয়ই জিনিসটাই লেখে। এটা আপনার মনে রাখবেন যে এটা একটা এমসিকিউ কোশ্চেনের মতনই, যে আপনার কত টাকা আহ, হইলে আপনাকে সবকিছু মানে ক্রেতার নাম, ঠিকানা, বিন উল্লেখ করতে হয়। 25,000 টাকার উপরে। তো 25,000 টাকার উপরে যখন হবে, তখন আপনাকে এই চালানের সবকিছু দেখে নিতে হবে, যে আপনার চালানের বিন নাম্বার এবং আপনার নাম, ঠিকানা সব ঠিক আছে কিনা আপনার ওই বিন সার্টিফিকেট অনুযায়ী। ঠিক আছে, এটা যদি না থাকে, তার ওই চালানটাই আপনি কিন্তু রিবেট নিলে আপনার রিবেটটা বাতিল হয়ে যাবে। এই কথাটাই বলা হয়েছে এখানে। হ্যাঁ, এখানে কারো প্রশ্ন আছে বলেন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ভাইয়া এখানে যে চালানের যে এই ঠিকানাটা থাকে, এটা কি বিনে যে ঠিকানাটা থাকে ওইভাবে হতে হবে? হ্যাঁ, আমি হ্যাঁ, হ্যাঁ, বিন অ্যাড্রেসে যে ঠিকানা থাকবে সেই অ্যাড্রেস। আমাদেরকে কনস্ট্রাকশনের কাজ চলতেছে, তো আমাদের রড সিমেন্ট যেখান থেকে কিনে ওরা কি করছে, হ্যাঁ, আমাদের পুরো ঠিকানাটা না লিখে হ্যাঁ, ওরা লিখছে সাভার ঢাকা, কিন্তু আমাদের বিনের মধ্যে হচ্ছে না ওইটা রাজারহাট, লেখা, ওইটা লিখবে রাজপুরবাড়িয়া, কোথায়? সাভার আমি ঢাকা। বলি ওইখানে ওইখানে কোথায় লিখবে, ধরেন যে আপনার বিনের ঠিকানায় অ্যাড্রেস আছে, কিন্তু আপনার মালটা যাবে আরেক জায়গায়। ঠিক আছে, আরেকটা জায়গায় এটা কাজ তো হচ্ছে, সেখানে গন্তব্যস্থল। নিয়ে যাবে। ওইখানে লেখা আছে তাহলে গন্তব্যস্থল কিন্তু লেখা আছে একটা। ঠিক আছে, জি জি, গন্তব্যস্থল সেটাই ঠিকানা। গন্তব্যস্থল তো লিখে ওই আছে। আপনার আমি সেটা বলি হ্যাঁ, নাই ভাইয়া, সেটা গন্তব্যস্থল আমি বুঝতে ঠিকানা পারছি। ওইখানে। আমি বলতে চাচ্ছি যে হুম, গন্তব্যস্থলের একটা আর একটা হচ্ছে 6.3-তে যে ঠিকানাটা দেওয়া থাকে, ক্রেতার ঠিকানা বা বিক্রেতার হুম, ঠিকানা যেটা থাকে আর কি, সেটা কি হুম, বিন অনুযায়ী হবে? হ্যাঁ, বিন অনুযায়ী, বিনে যেটা আছে সেটা। ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। জি। আর কারো প্রশ্ন আছে এটা নিয়ে? টোটাল টোটালটাই বিন এরিয়াতে, বিনে যা আছে ওই জায়গায় ঠিক তা। হ্যাঁ, তাই হবে। বিনে যা আছে সেটাই হবে, সেটা না হলে কিন্তু আপনার রিবেট হবে না। হ্যাঁ, রিবেট বাতিল করে দিবে। আর যেটা আপনার মাল অন্য জায়গায় যেহেতু যায়, তাহলে গন্তব্যস্থলে আপনি ওই নামটা লিখে দিবেন। ঠিক আছে, এটা হলো মূল কথা। তো ঠিক আছে, এটা সোজা জিনিস। এবার ছতে আসি। হ্যাঁ, ছতে এখানে আমদানিকারকের নিকট হইতে সরবরাহ গ্রহণের ক্ষেত্রে, আমদানিকারকের নিকট হইতে সরবরাহ গ্রহণের ক্ষেত্রে আমদানিকারক কর্তৃক ইস্যুকৃত কর চালানপত্রে আমদানি চালানপত্র সংশ্লিষ্ট পণ্য ঘোষণা নম্বর উল্লেখ না থাকলে, এবং কর চালানপত্রে বর্ণিত পণ্যের বর্ণনার সহিত আমদানি পণ্য ঘোষিত বর্ণিত পণ্যের বর্ণনার আলোকে যথাযথ বাণিজ্যিক বর্ণনা মিল না থাকিলে, এইটা বলি যে, সতে চলে যান ইয়ে ভাই।
এইটা আমরা ধরেন যে আমরা অনেক জিনিস কিনি, অনেক যখন জিনিস কিনি তখন আমরা আমদানিকারকের কাছ থেকেও অনেক জিনিস কিনি, হ্যাঁ, যেমন লবণ, চিনি, মানে যা কিছু আছে, মানে অনেক কিছু আমরা কিনতে হয় আমদানিকারকের কাছ থেকে, র মেটেরিয়ালস। ঠিক আছে, তো র মেটেরিয়ালস কিনলে আমদানিকারকের কাছ থেকে যদি আমি কিনি, তখন আপনাকে মাথায় রাখতে হবে যে যে আমদানিকারক আপনাকে 6.3 দিবে। 6.3-তে সে যে যে ব্লেমেন্টের আন্ডারে বা ওই যে পূর্ণ ঘোষণার আন্ডারে যে প্রোডাক্টটা নিয়ে আসছে বা আপনার কাছে সরবরাহ করছে, সেই পূর্ণ ঘোষণার নম্বরটা তাকে 6.3-তে লিখতে হবে, সেই 6.3-তে লেখা থাকতে হবে। আর আরেকটা হলো যে যে পণ্যটা দিবে সেই পণ্যটা ওদের ব্লেমেন্টিতে যেটা লেখা আছে, পণ্য বর্ণনা যেটা লেখা আছে, ওই বর্ণনার সাথে ওই আপনার 6.3-তে একই বর্ণনা থাকে। এইটা যদি না থাকে, আপনি যদি 6.3-টা যদি নিয়ে যদি আপনি নেন, রিবেট নেন, সেক্ষেত্রে রিবেটটা বাতিল হয়ে যাবে। এখানে সবসময় মাথায় রাখতে হবে যে আমদানি কারকের কাছ থেকে, এটা আপনার ইয়ে না, উৎপাদনকারী না, আপনি আমদানি কারকের কাছ থেকে কিনতেছেন। আপনার ধরেন আমদানি কারকের 15% দিতে পারে, 10% দিতে পারে, তাই না, বা 7.5% আপনাকে চালান দিতে পারে। সেক্ষেত্রে তো ভিডিএস এর ইস্যু চলে আসবে। তো আপনাকে যদি 15% হারে চালানো দেয়, কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে আপনাকে আহ, আমদানিকারকের যে ব্লেমেন্টের প্রোডাক্ট আপনাকে দিবে, সেই ব্লেমেন্টের নাম্বারটা 6.3-তে লিখতে হবে, এবং 6.3-তে ওই ব্লেমেন্টিতে যে বর্ণনা দেওয়া আছে সেই বর্ণনা অনুযায়ী তাকে লিখতে হবে। ঠিক আছে, তাহলে লিখলে সে চালানটা শুদ্ধ হবে। আর যদি না লেখে দেয়, আপনাকে অবশ্যই, এই যে বলছি যে আপনাকে পারচেস করার সময়, আপনাকে লেখার সময় অবশ্যই দেখতে হবে যে আসলে এই চালানটা কোথা থেকে কিনছি, এটার ব্লেমেন্টি নাম্বার দিছে কিনা, বা আমেরিকার কাছ থেকে কিনছি কিনা। যদি কিনে থাকি, তাহলে আপনাকে অবশ্যই আপনাকে চেক করতে হবে যে এটা নাম্বার এবং ব্লেমেন্টি নাম্বার এবং পণ্যর সাথে মিল আছে কিনা, বা আমাদের কাছ থেকে আরেকটা ইয়ে চাইতে পারেন, যে এই কপিটা চাইতে পারেন, যে ব্লেমেন্টি কপিটা আমাদের ওই চালানের সাথে ফটোকপি একটা দিয়ে। ঠিক আছে, তাহলে আপনিও লিখে নিতে পারবেন। ও যদি না লেখে, আপনিও নিচে দিয়ে ওটা লিখে নিতে পারবেন, তাহলে আপনার এটা শুদ্ধ। আর যদি না থাকে, আর ভিডিএস এর ক্ষেত্রে যখন আপনাকে এটা দিবে, যদি 15% হারে চালান দেয়, তখন আপনাকে যদি ওনার কার্ড দেয়, তাহলে আপনাকে ভিডিএস কাটতে হবে না। 15% হারে চালান দিলে, ওনার কার্ড সাথে দিলে, তাহলে আপনাকে ভিডিএস কাটতে হবে না। আর যদি আপনাকে লিখে দেয় ইমপ্লিমেন্ট নাম্বার এবং তাহলে আপনি রিবেট নিতে পারবেন। এইখানে এই জিনিসটা এইটুকু একটা ইয়া। এটাকে বুঝতে করার সমস্যা হচ্ছে, বলেন? কেউ বোঝেন না এরকম আছেন নাকি? এটা কেউ কাজ করছেন এরকম, যারা পার্চেস করেন, তারা এরকম কোনো কাজ করছেন কিনা? হ্যাঁ, বলেন। এনে যেটা আমাদের মূসক 6.3 যেটা আছে, 6.3-তে কি ভাই ওই যে এই আমদানিকারকের কি বিল অফ এন্ট্রি নাম্বারের কোনো অপশন আছে লেখার? ওইটা লেখা অপশন নাই, কিন্তু আপনি যে বর্ণনা যেটা লিখি না আমরা, মানে 2 জি নম্বর কলামে, হ্যাঁ, জি ওই জি নিচে লিখে দিবে, ওই জি নিচে জি লিখে দিবে। জি, ওর নিচে ইমপ্লিমেন্টিং বুঝতে নাম্বার, ডেট, এবং হলো আহ আর ওই পণ্য ঘোষণার সাথে যেটা একবার বর্ণনা যেটা, সেটাই লিখে দিতে হবে, এই যেটা লেখা আছে, বাণিজ্যিক নাম যেটা লেখা আছে। ঠিক আছে। ভাই আমরা একটা সিল ইউজ করি, যে আপনার বিলের হ্যাঁ, এন্ট্রি নাম্বার, একটা সিল ইউজ করি আমরা, মানে 6.3-তে নিচে যে হ্যাঁ, পণ্য, আপনার যেখানে আপনার ডিসক্রিপশন থাকে তার নিচে একটা সিল দিয়ে দেই। ওখানে আপনার হ্যাঁ, আইটেম নেম, ডেট হ্যাঁ, প্লাস আপনার যে নাম্বার উল্লেখ থাকে। হ্যাঁ, আপনার নাম্বার উল্লেখ থাকলে আপনি নাম্বারটা লিখে দিবেন। ঠিক আছে, এটা কিন্তু বাণিজ্যিক আমদানিকারকের কিন্তু এটা কাজ। ঠিক আছে, এটা ওনাকে ওভাবে দিতে হবে। যদি কেউ না দেয়, যেটা আপনি বলবেন যে ভাই আপনি যে বিলিমেন্টে মালটা দিচ্ছেন, ওই বিলিমেন্টটা আমাকে দেন, আমি লিখে নিচ্ছি। নিয়ে আপনি লিখে নিয়েও আপনি কাজ করতে পারবেন। ঠিক আছে। আবার যেটা বলছিলেন ভাই যে ওই যে আমদানিকারক যদি ওই মানে ওই যে 15% হারে ব্যাট করে এবং সাথে যদি হুম, অনার কার্ডটা দেয়, তাহলে তো আমরা হুম, বিডিএস করব না। আবার পাশাপাশি ওই যে না, যারা সরবরাহকারী আছে দেখলাম, সরবরাহকারীর তো সেম কাহিনী, ঠিক না? 15% আরে করলে সাথে ব্যাট যেটা অনার কার্ড দিলে, ওই ক্ষেত্রে তো আমরা হ্যাঁ, বিডিএস হ্যাঁ, হ্যাঁ, করতে হ্যাঁ, পারবো হ্যাঁ, না। সরবরাহকারী ক্ষেত্র যেটা আপনার ওই যে ট্রেডিং যারা করে, হ্যাঁ, তাদের ক্ষেত্র, জি, ব্যবসায়ী। ঠিক আছে, বুঝতে আমদানিকারক পারছি। ব্যবসায়িক একই একই, বুঝছেন? সাপ্লায়ার সাপ্লায়ার একই, বললেই বুঝবেন যে আমদানিকারক বা আপনার ট্রেডিং যারা করে তারা। ঠিক আছে। বুঝতে পারছি। ঠিক আছে, এইটা গুলো সোজা জিনিস, তারপরে মাথায় রাখেন একটু, হ্যাঁ।
জি। তারপর আমরা এটা আপনার উদাহরণগুলো একটু দেখে নিন, উদাহরণ যেগুলো আমি দিছি সেগুলো একটু দেখে নিন যে মানে কিভাবে বর্ণনা মিল কিভাবে থাকতে হবে। হ্যাঁ, এই উদাহরণগুলো একটু দেখে নিন। তারপর বর্গীয় জোয়া, বর্গীয় তো বলা আছে ব্যাংক গ্যারান্টির মাধ্যমে খালাসকৃত উপকরণ বা পণ্যের ক্ষেত্রে, ব্যাংক গ্যারান্টির মাধ্যমে খালাসকৃত উপকরণ বা পণ্যের ক্ষেত্রে যে কারণে উক্তরূপ ব্যাংক গ্যারান্টি গ্রহণ করা হয়েছে তাহা চূড়ান্তভাবে নিষ্পত্তি না হইলে উক্ত ব্যাংক গ্যারান্টি অংশের সহিত সংশ্লিষ্ট উপকরণ কর, মানে এটা নেওয়া যাবে না। আর তবে শর্ত থাকে যে এরূপ নিষ্পত্তির ক্ষেত্রে ব্যাংক গ্যারান্টি অবমুক্তির তারিখ বা চূড়ান্ত ভাবে শুল্ক পরাধী জমা দেওয়ার তারিখ যাহাই পরিবর্তে ঘটিবে উক্ত তারিখে পরবর্তী 6টি কর মেয়াদের মধ্যে রেয়াত গ্রহণ করা যাইবে। ভাইকে ভিডিওটা অফ করে দেন। তো এখানে হলো সিস্টেমটা হলো যে অনেক সময় ধরেন যে নানা কারণে কিন্তু আমদানি স্তরে চূড়ান্ত শুল্ক আইন করা সম্ভব হয় না। হ্যাঁ, ধরেন যে কোনো কারণে ধরেন যে এই আপনার ওখানে কিন্তু চেকিং হয় যে বর্গীয় যাতে চলে যান ভাই। তো ধরেন যে আপনার পণ্য বর্ণনার সাথে আপনার এসএস ঠিক নাই বা পণ্য বর্ণনার সাথে নাম ঠিক নাই, হ্যাঁ, তখন কিন্তু কাস্টমসে কিন্তু এগুলা মানে ধরাধরি করে। হ্যাঁ, অনেক সময় দেরি হয় শুল্কায়ন করতে, কিন্তু অনেক সময় দেরি হয়। তো বা শুল্কায়ন সঠিকভাবে নির্ধারণ করতে না পারলে, হ্যাঁ, ব্যাংক গ্যারান্টি তখন আপনাকে একটা ব্যাংক গ্যারান্টি দিতে বলে যে ব্যাংক গ্যারান্টি দিয়ে আপনি প্রোডাক্টটা নিয়ে যান। ঠিক আছে? তো ব্যাংক গ্যারান্টি দেওয়া থাকলে, যদি ব্যাংক গ্যারান্টি দেওয়া থাকে, তো ব্যাংক গ্যারান্টি যদি দেওয়া হয় তাহলে সেটা তো ব্যাংকের আন্ডারে থাকবে। ঠিক আছে? তো ব্যাংকের আন্ডারে যখন থাকবে তখন কিন্তু আপনি আর রিবেটটা নিতে পারবেন না। ঠিক আছে? তো ব্যাংক গ্যারান্টি দিলে, কোনো কিছু প্রোডাক্টের ব্যাংক গ্যারান্টি দিলে তখন কিন্তু আর আপনি রিবেট নিতে পারবেন না। যখন ব্যাংক গ্যারান্টি দেওয়া হয়ে গেলে, চূড়ান্ত হয়ে যাবে, তখন আপনি ব্যাংক গ্যারান্টি, আপনি ধরেন অনেক সময় 4 মাস বা 5 মাস পরও তো হতে পারে ব্যাংক গ্যারান্টি আপনার পেইড করা, তাই না? তো তখন কি করবেন আপনি? 6 মেয়াদ পার হয়ে গেল, তখন কি আপনি রিয়াদ নিতে পারবেন? 6 মেয়াদ হলে তো রিয়াদ নিতে পারি না আমরা, কিন্তু এখানে বলা আছে এই শর্ত, সেখানে বলে দিচ্ছে যে আপনি ব্যাংক গ্যারান্টি যখন পেইড করবেন, ব্যাংক গ্যারান্টি তখন একটা না তারিখ থাকে, তো পেইডের একটা তারিখ থাকে, ওই পেইড থেকে আপনার পরবর্তী 6 মেয়াদ ব্যাংক গ্যারান্টি হইলে, হ্যাঁ, ব্যাংক গ্যারান্টি যখন শেষ হবে তখন থেকে আপনি যে তারিখ থাকবে চূড়ান্ত শুল্কায়ন যখন হবে, সেই তারিখ থেকে আপনি 6 মেয়াদের মধ্যে আপনি রিবেটটা নিতে পারবেন। ঠিক আছে? এখানে কি বোঝেন নাই? বলেন, ব্যাংক গ্যারান্টি বুঝছেন? ব্যাংক গ্যারান্টি কেউ বুঝছেন? এটা না বুঝলে কেউ আসছেন? যেটা বললাম, বর্গীয় জোতে চলে যায়, এটা বর্গীয় জোতে স্লাইডটা দেন। তো ব্যাংক গ্যারান্টি দেওয়ার পরে আপনি পণ্য খালাস করলে সেই পণ্যের উপরে আপনি রিবেট নিতে পারবেন না। কারণ কি? সেখানে আপনার তো ভ্যাট পেইড হবে না। হ্যাঁ, ভ্যাট পেইড না হলে তো আপনার ভ্যাটটা রিবেট নিতে পারবেন না। তো যখন আপনার ভ্যাটটা যখন আপনার হাতে লাগাইতেছে, এটা আবার শরীরে লাগাইতে, মুখে লাগাইতেছে, আবার এদিক দিয়ে লাগতেছে না, শুনুন না, পিছাটা দিয়ে মুছে আসো, এটা হাতে তো মুখে লাগাইছে, মুখে। ওকে একটু মুট করে দেন না। মিউট করে দেন, মিউট করে দিয়ে কথা বলেন। হ্যাঁ ভাই, মিউট করে দিচ্ছি। আচ্ছা, ব্যাংক গ্যারান্টি যেটা বললাম যে ব্যাংক গ্যারান্টি আপনাকে যখন ব্যাংক গ্যারান্টি পেইড করবেন সেই তারিখ থেকে পরবর্তী 6 মেয়াদের মধ্যে আপনি ওইটা রিবেট নিতে পারবেন। যদি ধরেন যে আংশিক করছেন, ধরেন যে 50% আপনি ব্যাংক গ্যারান্টি পেইড করে ইয়া করছেন, তো 50%-এর সেই আংশিক পরিমাণ যে যতটুকু আপনি পণ্যের শুল্ক করা দিয়ে আপনি পেইড করবেন, ততটুকুই আপনি রিবেট নেবেন, যে যেখানে পেইড এর তারিখ থাকবে সেই কর্মের থেকে। হ্যাঁ, যে আপনাকে যখন ব্লেমেন্টি পাইছেন তখনই যে আপনাকে ওই তারিখ ধরে করতে হবে এরকম না। যখন আপনি পূর্ণ খালাস, তো আপনি ব্যাংক গ্যারান্টিতে পূর্ণ খালাস করে নিয়ে আসবেন। আপনার পরে ওইটা নির্ধারণ হবে আপনার কত করা দিয়ে আসবে, কত করা আসবে, কত অ্যামাউন্ট হবে, ওগুলো পরে হিসাব হবে, কিন্তু পণ্যটা আপনি আগে খালাস করে নিয়ে চলে আসছেন, তখন আর রিবেট নেওয়ার সুযোগ নেই। যখন আপনার সবকিছু পেইড হবে, ব্যাংক গ্যারান্টি যখন আপনার শেষ হবে, ব্যাংক গ্যারান্টি অর্ধেক দিচ্ছেন, আপনাকে অর্ধেকের সেই পণ্যের অর্ধেকের উপরে আপনি আপনি রিবেট নিতে পারবেন। আর যদি সম্পূর্ণটাই দেন তাহলে সম্পূর্ণের উপরেই যখন আপনি তারিখ থেকে পরবর্তী 6 মেয়াদের মধ্যে আপনি রিবেটটা নিয়ে নেবেন। এটাকে বলা হচ্ছে আপনার ব্যাংক গ্যারান্টির মাধ্যমে খালাসকৃত উপকরণ। ঠিক আছে? এখানে কারো বোঝার সমস্যা আছে? বলেন, প্রশ্ন বলেন।
বুঝতে পারছেন সবাই? এখানে যে এখানে যে বলা হলো যে অর্ধেক পরিশোধ করার পরেও আমরা হচ্ছে রিবেটটা ক্লেম করতে পারবো। এখন আমরা যদি ওই বিল অফ এন্ট্রি দিয়ে দিই, উনি ওই বিল অফ এন্ট্রির অনুসারে তো সম্পূর্ণ অ্যাসেসমেন্ট ভ্যালুটাই কাউন্ট করবে, তখন আমরা কি ওটা আবার এডিট করে দিতে পারবো? আপনি, আমি বলি, আপনার তো ধরেন যে ওয়েব লিমিটে যখন আপনি যদি ওই রকমই হয় যে ওয়েব লিমিটে আপনি বলতেছেন যে আপনি তো পারচেস করে ফেলবেন একটা লিমিটে, তাই না, 15-তে, তখন আপনি কি করবেন? তখন ওটা যতটুকু আপনি পেইড করবেন, ঠিক আছে, যতটুকু আপনি পেইড করবেন ততটুকু আপনি নিবেন এবং ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট করে দিবেন বাকিটা, ঠিক আছে। যদি পুরোটা নিয়ে নেন আপনি, যদি ওই লিমিটটা আপনি পারচেস করছেন পুরোটা চলে আসছে, তাই না, তো পুরোটা চলে আসলে কি হবে আপনার? তাহলে আপনি অর্ধেক করছেন, তাহলে আপনি অর্ধেক নিবেন, অর্ধেকটা আপনি ইনক্রিজিং করে দিবেন, ঠিক আছে। আবার যখন পেইড হবে পরে আবার এটা আপনি ডিক্রিজিং করে নিয়ে নেবেন, ঠিক আছে। বুঝতে পারছি। তো বলেন। আচ্ছা ঠিক আছে, আমরা ঝতে চলে যাই। ঝতে বলা আছে, এটা আপনারা সবাই জানেন যে অব্যাহতিপ্রাপ্ত পণ্য, হ্যাঁ, যদি প্রাপ্ত পণ্য উৎপাদনে বা সেবা প্রদানে ব্যবহৃত পণ্য সেবার উপর পরিচালিত উপকরণ, এটা সবাই জানে, যেটা আমরা এক্সামটেড প্রোডাক্ট যদি পণ্য উৎপাদন করি, এক্সামটেড প্রোডাক্ট, হ্যাঁ, এক্সামটেড প্রোডাক্ট আপনি ধরেন যে অনেক টাকা পার্চেস করেন, পার্চেস করার পরে ধরেন যে অনেক টাকা আমরা ভ্যাট দিয়ে কিন্তু পার্চেস করি, যখন আপনি প্রোডাক্টটা যখন এক্সামটেড হয়ে যাবে, যখন পণ্য উৎপাদন করবেন, এই উৎপাদনের পণ্যটা কি হবে, ফিনিশ গুডস তখন এক্সামটেড। যেমন ধরেন যে আমরা চিনি উৎপাদন করি, চিনিতে কিন্তু ভ্যাট আছে 15%, হ্যাঁ, তো যখন আমরা চিনি উৎপাদন করি তো 15% আমদানি পর্যায়ে 15% ভ্যাট দিয়ে নিয়ে আসে, এই 15% ভ্যাট কিন্তু আমরা রিবেট পাই না, কারণ চিনিটা হলো উৎপাদন করতে গিয়ে এটা এক্সামটেড, উৎপাদন পর্যায়ে এক্সামটেড দেওয়া আছে। তো সেক্ষেত্রে আমরা যত উপকরণ কিনি টাকা দিয়ে, হ্যাঁ, যত উপকরণ কিনি ভ্যাট দিয়ে, একটা উপকরণ আমি রিবেট নিতে পারবো না, এটা হলো শর্ত, ঠিক আছে, এটা সোজা জিনিস। তারপর ধরেন যে টার্ন ওভার করের আওতায় পরিচিত টার্ন ওভার কর, টার্ন ওভার কর জানে, টার্ন ওভার কর চালানপত্র, এটা হার কত, কেউ একজন বলেন। 4%। 4%। 4%। এটা হলো 4%। তো 4% যখন আপনি এই এই টার্ন ওভার করেন, মানে তালিকাভুক্ত ব্যক্তির কাছ থেকে যদি কিনেন, আপনি কোনো পণ্য কিনেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি এই রিবেট নেওয়ার সুযোগ নেই, ঠিক আছে, এইটাই। আর তোতে বলা আছে পণ্য উৎপাদনে ব্যবহৃত পণ্য সেবার উপর পরিচিত সম্পর্ক শুল্ক। আচ্ছা, যদি কোনো পণ্য আমরা কিনি, যদি পার্চেস করার ক্ষেত্রে যখন দেখবেন যে অনেক সময় সম্পর্ক শুল্ক থাকে, তো সেই সম্পর্ক শুল্কটা কখনো রিবেট হয় না, এটা সবাই জানে কিন্তু, হ্যাঁ, সম্পর্ক শুল্ক কখনো রিবেট হবে না, আপনি ভ্যাটটা শুধু নেবেন। সম্পর্ক শুল্ক তো ঘর ঘর আছে না একটা আমাদের 613-তে, অনেকেই এটা বোঝে না যে 613-তে যখন সম্পর্ক শুল্ক থাকবে, সম্পর্ক শুল্কটা নিব না আমরা, তখন কোনটা নিব, আমরা ভ্যাটের ঘরে যে অ্যামাউন্টটা আছে সেটা নিব, ঠিক আছে, এগুলো সোজা জিনিস। ঠতে আসেন, এই রপ্তানির ক্ষেত্রে ব্যতীত মূসকের হার 15% নিম্নে কিংবা সুনির্দিষ্ট করা আরোপিত রয়েছে এরকম নির্দিষ্ট কোনো পণ্য বা সেবা সরবরাহের ক্ষেত্রে কৃত উপকরণের উপর পরিচিত মূল্য সংযোজন কর। এটাকে বলা হয়েছে যে আমরা সবসময় তো বললাম যে এই যে রপ্তানি ক্ষেত্র ব্যতীত মূসকের হার 15%-এর নিম্নে, মানে রপ্তানি ক্ষেত্র ব্যতীত বলতে কোনটা, যে আমরা সবসময় জানি যে রিবেট কারা নিতে পারে, যারা 0% এবং 15% হারে যারা সরবরাহ করে, তারাই রিবেট নিতে পারে। এটাই বলা হয়েছে এখানে যে রপ্তানি ক্ষেত্র ব্যতীত মানে 0%, মানে 15%-এর নিচে যারা এই সুনির্দিষ্ট কর, যেমন সুনির্দিষ্ট কর রড রড যারা বিক্রি করে তারা কিন্তু রিবেট নিতে পারে না, হ্যাঁ, এটা কিন্তু সুনির্দিষ্ট কর। এই তিনটা জিনিস মাথায় রাখতে হবে যে 15%-এর নিম্নে, আর আপনার সুনির্দিষ্ট কর আরোপিত রয়েছে এরকম নির্দিষ্ট কিন্তু কোনো পণ্য বা সেবা সরবরাহের ক্ষেত্রে কৃত উপকরণের উপর পরিচিত মূল্য সংযোজন কর। আপনি যদি 5%, 7.5%, 10% এবং সুনির্দিষ্ট কর হারে যদি সরবরাহ করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি রিয়াত নিতে পারবেন না, এটাই হলো শর্ত, ঠিক আছে। আর রপ্তানি ক্ষেত্র, এটা তো আপনার ধরেন যে 15%-এর নিম্ন, মানে রপ্তানি ক্ষেত্রে 0%, কিন্তু আপনার বলাই আছে যে এটা বলে দিছে রপ্তানি ক্ষেত্র ব্যতীত, তো রপ্তানি ক্ষেত্র ব্যতীত আপনি সেটা আপনি নিতে পারবেন, 0% হলেও আপনি এটা নিতে পারবেন, ঠিক আছে। ভাই, এনে একটা কোশ্চেন আছে, এনে ওই যে হ্যাঁ বলেন। আমরা তো বিভিন্ন সার্ভিসের ক্ষেত্রে ব্যাটের রেট দেওয়া আছে, এটা কি সুনির্দিষ্ট না অন্য কোনটা?
হ্যাঁ, ভ্যাটের রেট দেওয়া আছে, এটা সুনির্দিষ্ট রেট একটা দেওয়া আছে, হলো আপনার থার্ড শিডিউলে আপনি দেখবেন। হ্যাঁ, এখানে ধরেন যে জি রড যারা বিক্রি করে, হ্যাঁ, রডের কিন্তু পার জি টনে 1000 টাকা বা 1600 টাকা এরকম করে দেওয়া আছে, ঠিক আছে, যে 1600 টাকা। হ্যাঁ, তো যেগুলা ও নিউজ মানে প্রিন্ট আছে, পার্সেন্ট হ্যাঁ, দেওয়া নাই, 300 ওই যে টাকা সরাসরি যে ব্যাটের টাকা না দেওয়া না, আছে ভাই। পার্সেন্টেজ দেওয়া, পার্সেন্ট টাকা দেওয়া আছে। তো এই টাকাটা কার জি সাথে জি গুণ হয় জানেন? বুঝতে এটা পারছি। কিন্তু যখন 6.3 লিখবেন তখন কার সাথে গুণ জি হয়? কোয়ান্টিটির সাথে, পার হ্যাঁ মেট্রিক টনে যেহেতু, ঠিক আছে। পার মেট্রিক টনে লিখে ওই ওই এই 1600 টাকা, ওই 1 টনের বা 2 টন হলে দুইয়ের সাথে ওই 1600 গুণ হবে 3200 টাকা, ঠিক আছে। এই জি 3200 টাকা আপনার ভ্যাট, কথা বলছেন? জি ওই ভ্যাটটা যারা সুনির্দিষ্ট করে যারা সরবরাহ করবে, তারা এটা রিবেট নিতে পারবে না, রিবেট নেওয়ার সুযোগ নেই, ঠিক আছে। আর কোনো প্রশ্ন আছে বলেন। আমার শিক্ষাতে উদাহরণ নিয়ে না, উদাহরণগুলো কিন্তু সুন্দর করে দেওয়া আছে, এগুলো একটু দেখে নিন। তারপর 46 এখানে দেখেন, সেবা সরবরাহের ক্ষেত্র ব্যতীত উপকরণ উৎপাদ সহ এই ইনপুট আউটপুট কোএফিসিয়েন্টে ঘোষিত নেই এমন উপকরণ পণ্য, এটা তো সবাই জানে যে আপনি রিবেট নিতে গেলে এখানে আপনি যে মূল্য ঘোষণা আমরা যেটা দেই, যেটা বলে উপকরণ উৎপাদ সহ, হ্যাঁ, যেটা আমরা দেই, সেখানে আপনার যদি এই উপকরণগুলোর নাম দেওয়া না থাকে, সেবা সরবরাহের ক্ষেত্রে ব্যতীত, সেবা যারা সরবরাহ করে বা এই অনলাইনে যারা এই যে বিক্রি করে, হ্যাঁ, পরিবহন ঠিকাদার, এদের ক্ষেত্রে এরা বাদ, এরা 4.3 দেওয়া লাগবে না, সেবার ক্ষেত্রে 4.3 দেওয়া লাগে না। কিন্তু যারা আমরা উৎপাদনকারী, তাদের ক্ষেত্রে আপনাকে অবশ্যই 4.3 দিতে হবে। আর 4.3টা মিউট করে দেন না ভাই, এটা মিউট করে দেন, একটু মিউট করে দেন। তো আমরা এই উপকরণ উৎপাদক সহকারে যদি আপনার এই উপকরণগুলোর নাম না থাকে, হ্যাঁ, এটা মাথায় রাখেন, উপকরণগুলোর নাম লেখার সময় অবশ্যই আপনার 6.3 বা 4.3 বাণিজ্যিক নেম, হ্যাঁ, বাণিজ্যিক নেমটা কিন্তু একই রকম হতে হয়, ঠিক আছে। আপনার বাণিজ্যিক নেম অবশ্যই আপনার কমার্শিয়াল ডিসক্রিপশনও, আপনার কমার্শিয়াল ডিসক্রিপশনে যেটা থাকবে, হ্যাঁ, যেটা আপনার প্লেমেন্টিতে যেটা কমার্শিয়াল ডিসক্রিপশন দেওয়া থাকে, এই কমার্শিয়াল ডিসক্রিপশনের সাথে আপনার 4.3-তে যখন আপনি দিবেন, 6.3-তে যে নামটা আছে, এই নামটা সহকারে আপনি দিবেন, ঠিক আছে। তো সহকারে যদি আপনি 6.3-তে না পাওয়া যায়, সেক্ষেত্রে আপনাকে এটা দাবি দিতে পারে, হ্যাঁ, যে আপনার ইয়াকের সাথে মিল নাই, সেক্ষেত্রে আপনার ইয়েটা বাতিল করে দিতে পারে। তো কাজে দেওয়ার সময় অবশ্যই সাবধানে থাকবেন যে আপনার ইচ্ছা মতো নামটা দিয়েন না। আপনি 4.3 লেখার সময় যখন আপনি রিবেট যেগুলো পাবেন, সেগুলো অবশ্যই আপনি 4.3-তে 6.3 ইমপ্লিমেন্টের নাম অনুসারে আপনি দেওয়ার চেষ্টা করবেন, এটা কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে। আর সেবা যেগুলো আছে, সেবা তো সেবাগুলো তো দিবেনই। আমরা 4.3 নিয়ে আলোচনা করবো একটা। তো এইটাই যে 4.3-তে যদি আপনার উপকরণের নাম যদি না থাকে, সেক্ষেত্রে সেগুলোর বিপরীতে আপনি রিয়াদ নিতে পারবেন না, আর যেগুলো আছে সেগুলোর বিপরীতে রিয়াদ নিতে পারবেন, ঠিক আছে। এখানে কিছু কে বোঝেন নাই বলেন? বুঝছেন সবাই? তার মানে উপকরণ যখন আমরা এন্ট্রি দিব, উপকরণ হিসাবে যদি যখনই যেটা দেখাবো, সেটারই অবশ্যই বিল অফ এন্ট্রি এবং 6.3 আমাদেরকে ওই 4.3-তে বসাতে হবে, এমন কি? হ্যাঁ হ্যাঁ, এটা কিন্তু মিল থাকতে হবে, ঠিক আছে। আপনার বিলিমেন্টের নাম ধরেন যে অনেক বড় থাকে, ধরেন যে আপনার আপনার কমার্শিয়াল ডিসক্রিপশন আছে একটা, আপনার একটা পেজ আছে দেখেন বিলিমেন্টিতে, কমার্শিয়াল ডিসক্রিপশনে যেটা থাকবে সেটা দিলেও হবে, ঠিক আছে। আচ্ছা, সেবার ক্ষেত্রে কি এই নিয়ম প্রযোজ্য যে যে সকল সেবার ক্ষেত্রে সেবাগুলা যে আমাদের 4.3 বিভিন্ন দেওয়া লাগবে বিভিন্ন না, ধরনের সেবার সেবা ক্ষেত্রে আছে 4.3, আমি বললাম 4.3 দেওয়ার দরকার নাই, সেবার ক্ষেত্রে 4.3 লাগবে না। না না, সেবার যে আইটেমটা, এটা কি 4.3-তে উল্লেখ থাকা বাধ্যতামূলক? যে অনেক সেবা আছে যেগুলো 4.3-তে আমরা দেখাই না, কিন্তু ওই ধরনের সেবাগুলোর বিলগুলোকে আমরা রেয়াত না, নিতে আপনার পারবো? আমি বললাম আপনার আপনার আপনি সব দেখাবেন কেন? আপনি আপনার পণ্যের সাথে যে সেবাগুলো একদম রিলেটেড, ঠিক আছে, যেমন অ্যাডভার্টাইজমেন্ট, যেমন ইন্টারনেট, হ্যাঁ, তারপর ধরেন যে ক্রেডিট রেটিং এজেন্সি,
তো এই জিনিসগুলো ধরেন যে আপনার যাদের যাদের প্রোডাক্টের যে এই প্রোডাক্টের সাথে আপনার একদম জড়িত অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া আছে, ধরেন যে এই প্রোডাক্টে অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া আছে, তাহলে আপনি দিবেন না? সাপোজ ধরেন হ্যাঁ যে হ্যাঁ আপনি এলসি কমিশন, ধরেন এলসি কমিশন আপনি তো ইম্পোর্ট করেন, ধরেন যে এলসি কমিশন হ্যাঁ আছে, সেল আপনার ওই যে বীমা আছে, ঠিক আছে, ইন্স্যুরেন্স যেটা, তো এগুলো তো সেবা। জি জি এই সেবাগুলো আপনি এগুলা সবগুলো দিবেন যেগুলো প্রোডাক্টের সাথে রিলেটেড, ঠিক আছে? আপনি তো আজে বাজে দিতে পারবেন না। ধরেন যে আপনি অ্যাডভার্টাইজমেন্ট দেন নাই, আপনি ধরেন যে আমদানি করো, আপনি ধরেন যে অ্যাডভার্টাইজমেন্ট নাই আপনার, তা অ্যাডভার্টাইজমেন্ট দিলে কি হবে? না না। ঠিক আচ্ছা, আছে। এই ক্ষেত্রে আমাদের ফ্যাক্টরি রিলেটেড যে সিকিউরিটি বিল গুলা থাকে, ওই হ্যাঁ, সার্ভিসটা কি, ওই সার্ভিসটা একটা নিতে পারবো না? আপনি সিকিউরিটি বিলও দিতে পারবেন, ঠিক আছে? সিকিউরিটি সার্ভিস এটাও দিতে পারবেন আপনি, হ্যাঁ, এটাও দিতে পারবেন। সিকিউরিটি আপনার ফ্যাক্টরি সার্ভিসে কি একদম রেওয়াজ প্রোডাক্টের সাথে নেওয়া একদম যায় রিলেটেড। ভাই? হ্যাঁ বলেন। বলছি সিকিউরিটি সার্ভিসের এগেনস্টে কি রেওয়াজ নেওয়া যায়? রেওয়াজ নিতে পারবেন তো? পারবেন না? কোথাও লেখা আছে? না বল, আমি সেবা উৎপাদনকারী, এখন সে তো আমারে 6.3 দিবে না, দেয় না। আমি 6.3 যার কাছ না দিলে থেকে আপনি মনে পাবেন করেন কিভাবে? যে অফিস ভাড়া সেবা নিছি, 3 না দিলে তো পাওয়া যাবে না, তো উৎপাদনকারী আমরা তো পড়াইছি আপনাকে, আপনাকে কিন্তু পড়াইছি যে আপনার 6.3 এগুলো আপনার এটা না থাকলে আপনি পাবেন না। আপনি 6.3 নেন, আপনি রিবেট নিলে আপনি 6.3 টা নেন না। ভাই, সেবা উৎপাদনকারী বলতে এটা কি বুঝেছেন বুঝলাম হ্যাঁ, না। ওই মিরাজ ভাই ওটা বলছে যে সেবা উৎপাদনকারী, কিভাবে সেবা উৎপাদনকারী কিভাবে প্রতিষ্ঠান হয় বুঝলাম সেবা না। উৎপাদনকারী হয় না তো, সেবা উৎপাদনকারী হয়। এখন ধরেন যে উৎপাদনকারী প্রতিষ্ঠান সে সেবা নিচ্ছে সিকিউরিটি সার্ভিস, হ্যাঁ, তো সিকিউরিটি সার্ভিস তো ধরেন যে আপনার উৎপাদনের জন্য তো রিলেটেড, তো সেক্ষেত্রে আপনি তো সিকিউরিটি সার্ভিস তো আপনি নিতে পারবেন, আপনার তো লেখা আছে সকল সেবা, তো সকল সিকিউরিটি সার্ভিস তো আপনার সেবার আপনার ফ্যাক্টরির সাথে রিলেটেড, প্রোডাক্টের সাথে রিলেটেড, সে প্রোডাক্ট কাউন্ট করতেছে, সে প্রোডাক্ট ডেলিভারি, মানে ওই যে আপনার গেটে ডেলিভারি দিচ্ছে, চালান রাখতেছে, তো সে তো কাজ করতেছে আপনার, তো সেক্ষেত্রে আপনার প্রোডাক্টের সাথে সে রিলেটেড না, তো সেক্ষেত্রে আপনার প্রোডাক্ট পাওয়ার দিচ্ছে, তো সেক্ষেত্রে রিলেটেড আপনি নিতে পারবেন, কোনো সমস্যা নেই। 6.3 থাকলে আপনি নিতে পারবেন, ঠিক আছে? বা নেওয়া যাবে না এরকম কোথাও লেখা নাই কিন্তু এটা, হ্যাঁ, ঠিক আছে। এবার আসেন ইম্পর্টেন্ট একটা জিনিস, ভাই, খুব একটা ইম্পর্টেন্ট, কোশ্চেন 9 ছিল। নাম্বার। হ্যাঁ বলেন। আচ্ছা, হোটেল ব্যবসায়ীদের ক্ষেত্রে 6.3টা কিভাবে ইস্যু করতে হয়? এটা কি রুম ওয়াইজ দিতে হবে নাকি পার্সন যে ইউজ করতেছে তার নামে ইস্যু করতে হবে? কিভাবে হোটেলের এটা হোটেলের ইস্যু করতে হবে? হোটেলের হ্যাঁ, হোটেলের হোটেলে। হ্যাঁ, হোটেলে 6.3টা হোটেলের ইস্যুটা আপনি কি? আপনি ধরেন আপনি কি আপনি ইস্যু করবেন? হ্যাঁ, 6.3 দিব। আপনি 6.3 দিবেন, আপনি যে যার নামে যেভাবে নিতে চাই সেভাবে দিবেন, আপনার তো সমস্যা না। না না, আমি বলতেছি এটা কমপ্লায়েন্সটা কি হওয়া উচিত? ধরেন যে আমি নেব, ধরেন না, আমি বলি আপনাকে, বলি আমি সুন্দর করে বলি আপনাকে, হ্যাঁ ধরেন যে আপনি হোটেল ব্যবসায়ী, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ আমি আমি ক্লায়েন্ট আপনার, হ্যাঁ তা হ্যাঁ আমি আমার কোম্পানি থেকে আমি গেছি, আমি আমার কোম্পানি থেকে আমি আমার খরচ বহন করতেছে কোম্পানি, ঠিক হ্যাঁ আছে? হ্যাঁ। সেক্ষেত্রে আপনি যখন আমাকে বিল দিবেন তখন আপনাকে আমি বলে দিলাম যে আমার কোম্পানির নামে আমাকে বিল দিবেন, তখন আপনি আপনার কোম্পানির নামে আপনি বিল দিবেন, ঠিক আছে? আর যদি আ- আপনাকে ও যদি কিছু না বলে, ওর নামে হ্যাঁ। যদি চায় তাহলে ব্যক্তির নামে আপনি দিবেন, সমস্যা তো নেই। আচ্ছা, এটা কি রুম ওয়াইজ দিতে হবে নাকি? এটা আমি এখনো ক্লিয়ার না জিনিসটা। ধরেন রুম আমার অনুযায়ী 10টা বলতে, রুম আছে, তো 10টা হ্যাঁ, রুম রুম আছে। অনুযায়ী হ্যাঁ বলতে আপনার ক্লায়েন্ট অনুযায়ী আপনি 6.3 দিবেন। আপনার একটা একটা সার্ভিস, একটা সার্ভিস একটা রুম না। হ্যাঁ 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 ধরেন যে আমরা যে product করি, আমি যে প্রোডাক্ট একটা, ধরেন যে আমি চিনি সেল করতেছি, তো ধরেন যে হ্যাঁ হ্যাঁ। একদিনে এত কেজি সেল করতেছি, আরেকদিনে এত কোন সেল করতেছি, আমি কি টোটালি দেখাবো একসাথে একটা 6.3? না, যখন যেটা সার্ভিস হচ্ছে তখন সেটা আপনি করবেন, যখন যেটা সার্ভিস, ধরেন যে একটা ব্যক্তি আপনাকে 6.3 চাইলো, আপনি দিয়ে দিলেন। আর যদি মনে করেন যে কেউ 6.3 চাই নাই, ঠিক আছে, তো আপনি হ্যাঁ হ্যাঁ। ওই সরাসরি একটা 6.3 কাইটা আপনি দেখাই দিলেন যে এত টাকা আমার এই ভাড়া আসছে এই কয়েকটা রুমে, এই 6.3 হলো এটা, পুরো মাসে একটা দেখা গেলে বুঝছেন? হবে? পুরো মাসে আসলে পুরো মাসে দেখালো আপনার, ধরেন যে কেউ যদি না নেয় 6.3, তাহলে আপনি পুরো মাসে একটা দেখাই দিলেন যে এত টাকার উপরে এত টাকা ভ্যাট, না, এত টাকা ম্যাক্সিমামই সেল করছে। নেয় না। হ্যাঁ, ম্যাক্সিমামই নেয় না, না? ম্যাক্সিমামই নেয় না। না, আপনার কেউই নেয়, ওভাবে তো চাই হয় না, না, তবে তবে আমি বলি, কেউই চায় না। ভ্যাটের আইন, আমি বলি ভ্যাটের আইন হলো যখনই আপনাকে পেইড হবে তখনই কিন্তু আপনার ভ্যাটটা চলে আসবে। যখন আপনাকে হ্যাঁ পেইড করবে, যে ব্যক্তি পেইড করবে, তখন কিন্তু আপনার ভ্যাটটা, আপনার কাজ কি, আপনার সাথে সাথে কিন্তু হ্যাঁ ভ্যাটটা কেটে দেওয়া। হ্যাঁ হ্যাঁ। কথা বলছেন, সে চালান নেক না নেক, সে চালান নেক না নেক,
সাথে সাথে ভ্যাটটা কিন্তু সাথে সাথে পেড করি না আপনি, কিন্তু সাথে সাথে ভ্যাটটা ওখানে দেখে দেওয়া যে এই ভ্যাটটা আপনি কাটছি। ঠিক আছে, জি জি। ভাইয়া সাথে সাথে করতে হবে, এটা হলো সিস্টেম। যখন আপনার পেড হবে তখনই ভ্যাট কাটতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে। আচ্ছা আচ্ছা, এই প্রশ্নগুলো একটু পরে করেন। আচ্ছা, আমরা যেহেতু একটা আলোচনা করতেছি, তো আলোচনার ভিতরে এই প্রশ্নগুলো করিয়েন না। এগুলো যদি হয় আপনারা পরে এক সময়, বা আমরা যখন পরে সময় দেই, হ্যাঁ, তখন আপনারা এই প্রশ্নগুলো করেন। ঠিক আছে, এই রিলেটেড কোনো প্রশ্ন থাকলে বলিয়েন, যখন যেটা করাচ্ছি সেটা রিলেটেড বলবেন আগে। আচ্ছা, নাম্বারে আমরা যাই। এটা খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। এটা কিন্তু অনেকেই বোঝে না, অনেকেই এটা নিয়ে কিন্তু গতবারে এটা নিয়ে অনেক ঝামেলা, হ্যাঁ, এটা নিয়ে কিন্তু অনেকে ঝামেলা করতেছিল। এটা কিন্তু এবারে প্রফেসরে এটা সুন্দর করে একদম ক্লিয়ারলি করে দিছে। এটা নিয়ে আমার এক কনসালটেন্টের সাথে মানে অনেক তর্ক করছি আমি গতবারে। তো প্রফেসর এটা এবার সুন্দর করে করে দিছে। সেটা হলো যে আমরা যে উপকরণ, যেটা ওই 7.5%, সবাই জানেন যে আমরা 4.3 দেওয়ার পরে যদি কোনো উপকরণের মূল্য 7.5%-এর উপরে হয়ে যায়, উপকরণ মোট মূল্য এখানে লেখা আছে কিন্তু মোট উপকরণ মূল্য, ঠিক আছে। আবার ওই যে 4.3-তে আবার লেখা আছে যে মোট উপকরণ মূল্য এবং কাঁচামালের মূল্য। হ্যাঁ, এটা এটা নাকি আবার অনেকে আবার এই আপনার কি বলে এটা, আরো এরা পাকনা তো আছে কিছু, এই পাকনাগুলো কি করে, এরা বলছে যে কাঁচামালের মূল্য। এখানে লেখা আছে মোট উপকরণ মূল্য, এখানে লেখা আছে মোট কাঁচামালের মূল্য। ঠিক আছে, তো এ এখন মনে করতেছে যে কাঁচামাল যেগুলো আছে, মানে আপনার ও বলতেছে যে ওই যে সেবা যেগুলো আছে সেগুলো উপকরণ নয়, সেগুলা বাদে কাঁচামালের মূল্য যদি আপনার বেড়ে যায়, সেক্ষেত্রে আপনাকে দিতে হবে 4.5%। ঠিক আছে, কিন্তু আমার এই যে ঢতে কি লেখা আছে, মোট উপকরণ মূল্য লেখা আছে কিনা, ওইটা হলো বিশেষ দ্রষ্টব্য, আর এটা হলো আইন। আপনার কোনটা বেশি প্রাধান্য বলেন? ভাই আইন। তো কাজেই ওই পাকনারা যদি যখন এই পাকনামো করে, তখন তাকে দেখাই দিতে হবে, একদম কান ধরে দেখাই দিতে হবে এদেরকে, যে ঢতে এখানে আইনে লেখা আছে মোট উপকরণ মূল্য, তুই এখানে কাঁচামালের মূল্য লেখা আছে, তুই এখন মনে করতেছিস যে ওটা কাঁচামালের মূল্যই শুধু ইয়া করতে হবে। ঠিক আছে, তো এটা এরকম একজন প্রশ্ন করছিল আমাকে যে ভাইয়া আমার সাথে এরকম বার্গেনিং করতেছে, হ্যাঁ, যে এটা কাঁচামালের, তখন ওকে আমি দেখাই দিছিলাম যে এটা আপনি নিজে দেখান, এটা দেখান যে এটা এটা মানবেন না, ওইটা মানবেন না আপনি। ঠিক আছে, তো এটা আপনারা সবসময় মাথায় রাখবেন যে মোট উপকরণ মূল্য বলতে আপনার এই যে উপকরণের যে আমাদের ঘর আছে, হ্যাঁ, এই টোটাল মূল্যটা যদি আপনার 7.5% ক্রস করে, একটা মূল্য মনে করেন 10% বেড়ে গেছে, কিন্তু মোট মূল্য যা দেখছেন 7.5% হয় নাই, তখন হবে না। তখন আপনাকে খেয়াল রাখতে হবে যে যতই আমার বাড়ুক, 2-3টা মিলেও যদি আমার বেড়ে যায়, 2-3টা মিলেও বেড়ে গেছে 2%, 3%, মানে 10% হয়ে গেছে, কিন্তু মোট উপকরণ মূল্য আসে দেখতেছি যে আগেরটা থেকে আমার 7.5% খরচ করে নাই, তখন হবে না। ঠিক আছে, যখন আপনাকে 7.5% খরচ বলতে মোট উপকরণ মূল্য যদি 7.5 আগেরটাতে 7.5% ক্রস করে, সেক্ষেত্রে আপনাকে 4.3 দিতে হবে। যদি ক্রস করার পরে 4.3টা দিতে হবে, না হলে আপনি রিবেট পাবেন না। এটা মেন কথা হলো এটা। যদি রিবেট নেন আপনি, 4.3 না দিয়ে যদি রিবেট নেন, তাহলে ওই 7.5 মানে পার্সেন্ট পর্যন্ত আপনি রিবেট পাবেন। আর যে ওই যে 10% আপনার বেড়ে গেছিল, তো 2.5% এই রিবেটটা আপনার বাতিল হয়ে যাবে। ঠিক উপরে যেটা 7.5% উপরে আগে এরকম ইয়ে করতে ওরা, যে জিনিসটা মানে বর্ধিত উপকরণ করে এই লেখাটা ছিল না। তো এটা নিয়ে ওরা বার্গেটিং করতো যে আপনি 4.3 দেন নাই, আপনি কোনোটাই পাবেন না, 10%ই আপনার কাটা। ঠিক আছে, যে আমরা 10% বাড়ছে, আমরা যে 7.5% এমনিতেই পাবো, এটা ওরা মানতো না আগে। এটা ওরা বলতো যে আপনার 10%ই কাটা, আপনি দেন নাই, আপনি রিপেট পুরোটাই বাতিল। ঠিক আছে, এরকম বলতো যে পুরোটাই বাতিল। তো সেক্ষেত্রে আপনাকে সবসময় মাথায় রাখতে হবে, এখন এটা সুন্দর করে দেওয়া আছে যে আপনার 2.5%, 10% বাড়লে আপনি 4.3 না দিলে 2.5% আপনার কাটা যাবে ইয়েটা। এই যে আমি উদাহরণটা কিন্তু সুন্দর করে দেওয়া আছে, ঠিক আছে, এই 10% বেড়ে গেলে যেভাবে হয়, হ্যাঁ, তো এই উদাহরণটা আপনারা দেখে নিয়েন একটু। ঠিক আছে, তো এটা সবসময় খেয়াল রাখবেন যখন আপনারা নতুন বিলিভেন্টি আসবে, হ্যাঁ, যারা কাজ করেন তারা শোনেন, ভালোভাবে শোনেন, যেটা আমি করি সেটাই বলতেছি। যে যখনই নতুন প্রতি মাসে আমার তো মানে অনেক বিলিভেন্টি আসে, কিন্তু আমি প্রতি মাসে আমার অফিসারকে বলা আছে যে এটা আপনি বিলিভেন্টি আসা মাত্র আপনি আগে 4.3-তে চেক করবেন, এই ভ্যালুটা দিয়ে চেক করবেন যে আমার আগের সাথে 7.5% বাড়তেছে কিনা। ঠিক আছে, ফরম্যাট করে দেওয়া আছে, ওখানে বসে দেওয়া মাত্র জিনিসটা অটোমেটিক হয়ে যায় যে 7.5% খরচ করছে কিনা। যারা ভ্যাটে কাজ করেন, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ কাজ। ঠিক আছে, নাহলে কোম্পানির অনেক ক্ষতি হয়ে যাবে এটাতে।
তো কাজে নতুন কোনো ইমপ্লিমেন্টে আসলে আপনি দেখবেন যে আগে ডেট দিচ্ছেন ধরেন যে 105 টাকা, এখন কত আসছে ধরেন যে 110 টাকা বা 15 টাকা, তখন সাথে সাথে আপনি দিয়ে দেখবেন যে ওইটাতে দেওয়া মাত্র আপনার 7.5% ক্রস করতেছে কিনা। ঠিক আছে, এটা কিন্তু সবাই মাথায় রাখবেন যারা ভ্যাটে কাজ করেন। এটা রিকোয়েস্ট থাকলো এই দিন কাজটা করবেন, প্রতি মাসে করবেন। যদি প্রতি মাসে ইমপ্লিমেন্টে আসে প্রতি মাসে রেট দেখবেন যে রেট বাড়তি, সাথে সাথে আপনি 4.3 একটা ফর্মুলা করে রাখবেন যে এটা বসা মাত্র আপনার 7.5% ক্রস দেখাবে। যদি 7.5% ক্রস হয় তাহলে সাথে সাথে আপনার আপনার ম্যানেজমেন্টকে বলে আপনি এটা প্রাইস ডিক্লারেশনটা দিয়ে দিবেন, না হলে আপনার কোম্পানির ক্ষতি হবে। ঠিক আছে, এই হলো একটা ইয়া। এটা বলেন না, আর কোনো প্রশ্ন আছে বলেন, এখানে কারো প্রশ্ন আছে? বলেন, কারো প্রশ্ন আছে? হ্যালো, শুনতে পাচ্ছেন সবাই? হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছি। মাহবুব ভাই, এই মোট উপকরণ মূল্য 7.5% বাড়ছে কিনা এটার কি কোনো ফর্মুলা আছে আপনার কাছে? কোনো ফরম্যাট করা আছে? ফর্মুলা বলতে এটা আপনার আপনার তো উপকরণ লাগবে ভাই, আপনার উপকরণ গুলা দিয়ে আমরা আমার হ্যাঁ, হ্যাঁ, ফ্রিতে হ্যাঁ। একটা বসানো আছে। ঠিক আছে, ধরেন আচ্ছা যে আচ্ছা, একটা না পেজে একটা সেটাই, মানে কোনো যদি কোনো ফরম্যাট থাকতো ওইটা শেয়ার করলে আমরা হয়তো বসায় দেখতে পারতাম, এই জন্য আর কি। না, আপনার ওই আপনার 4.3 মানে 3 তে সবগুলো বসাইতে হবে। ঠিক আছে, ওই অ্যামাউন্ট গুলো আচ্ছা আগেরটা আচ্ছা বসাইতে আচ্ছা। হবে, আর হ্যাঁ হ্যাঁ। পরেরটাতে আসে ওই ওই নাম্বারটা দেওয়া মাত্র আপনার বাড়ছে কিনা ওটা বোঝা যাবে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা ওইটা আমাদের আচ্ছা একটা একটা সোজা জিনিস, তো আপনার মোট উপকরণ আচ্ছা মূল্যটা ওখানে বসে দিলে হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা আপনাকে হেল্প করবো আচ্ছা। না আমি, সমস্যা নেই। ঠিক ঠিক আছে আছে, ভাই। জি জি জি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ভাই, এটা আরেকটা জিনিস, বলতে এই যে হ্যাঁ আমরা যে বলেন। ইম্পোর্টের আইটেম গুলা ওই যে বিল অফ এন্ট্রি দেই, এইখানে তো চালান গুলো একটা একটা করে ওই যে আপনি তো দেখবেন ওই যে নোট 15-এ একটা একটা করে হুম চালান এন্ট্রি দিতে হয় ওইখানে, ওই যে হুম চালান হুম নাম্বার হুম ধরে ধরে। তো কালকে হুম। তো আপনার সাথে আমার মনে হয় কথা হয়েছিল এই ব্যাপারে, ওই চালান নাম্বার সার্চ দিলে কিন্তু পাওয়া যায় না। ম্যানুয়ালি ওই 150-200 চালানের লিস্ট থেকে ম্যানুয়ালি একটা একটা করে সিলেক্ট করে। তো এই ব্যাপারে যদি একটু এনবি দৃষ্টি আকর্ষণ করতে পারতেন তাহলে সবচেয়ে ভালো হতো। যদি আমরা একটা কোনো এক্সেল ম্যানুয়ালি যদি কাজ করলে ও আচ্ছা, হ্যাঁ এটা সমস্যা হচ্ছে, শোনেন শোনেন শোনেন, এটা এটা আমরা আমাদেরও সমস্যা হচ্ছে। হ্যাঁ, এটা আমি কালকে আমার জি, অফিসে জি, জি, করার জি। সময় ও ওই যে বলছে আপনার স্যার সাথে আমার এটা, কালকে এই ব্যাপারে কথা হয়েছিল। হ্যাঁ কথা হয়েছিল, হ্যাঁ। তো ওই যে আমার অফিসারও বলতেছে হ্যাঁ স্যার এটা ওই পাওয়া যাচ্ছে না, আমি ওই ম্যানুয়ালি খুঁজে ওইখান থেকে দিয়ে আমি দিছি। জি জি, এটা ঠিক আছে, কিন্তু অনেকই কষ্টসাধ্য একটা ব্যাপার, কষ্ট বুঝছেন? মানে কঠিন তো আপনারা যেহেতু ওই লাইনে আছেন, যদি এনবিআর একটু নোটিশ করাইতে পারতেন। কষ্ট যে আমরা যেটা করব সেটা হলো যে ওই এখন আপাতত এভাবে করেন। এখন ওরা কাজ করতেছে, শুনতেছি যেটা বুঝছেন যে ওরা ওই আপনার এটা নিয়ে ওরা কাজ করতেছে। জি তো জি জি। কাজটা যদি হয়ে যায় তাহলে তো ঠিক আছে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, হুম হুম। তবে যে জি। জিনিসগুলো সমস্যা হয় বুঝছেন, আপনারা যে যে জিনিসগুলো সমস্যা হয় আমি তো কাজ করি না বুঝছেন। যখন আপনারা ধরেন আচ্ছা আমার অফিসার যখন বলে তখন আমি বুঝতে পারি, আমি তো কাজ করি না এগুলা, বুঝছেন। তো আচ্ছা যখন ও আচ্ছা আচ্ছা। বলে যে স্যার এটা আমার আমি বলে রাখছি যে কোনো প্রবলেম হলে সাথে সাথে আমাকে জানাবেন আপনি, কারণ না জানলে তো আমি তো জি। মানে আবার ইয়া হয়ে যাবো, অন্ধ হয়ে যাবো। তো এই জন্য আমি কি করি যে হ্যাঁ ও হ্যাঁ। কোনো কিছু কাজ করলে আমার কোনো সমস্যা হলে সাথে সাথে আমাকে জানায় যে, স্যার এই প্রবলেমটা হচ্ছে বা এটা নতুন একটা আসছে। হ্যাঁ, ও তখন বলে আমাকে। তো আপনাদের কাছে রিকোয়েস্ট আচ্ছা থাকলো যখনই কোনো প্রবলেম হবে, হ্যাঁ এই জিনিসগুলো নিয়ে যখনই কোনো প্রবলেমে পড়বেন বা যখন আপনার গ্রুপে লেখেন, ঠিক আছে গ্রুপে লিখবেন, সবাই দেখবে আমিও দেখলাম, হ্যাঁ তখন সলিউশন একটা কোনো কিছু কেউ জানলো বা বলে দিতে পারলো। ঠিক আছে, এই জিনিসগুলো সবসময় গ্রুপে শেয়ার করবেন। কোনো জি, সমস্যা নিয়ে একা অবশ্যই। একা মানে জি, জি, পার্সোনাল আমাকে দেওয়ার অবশ্যই। দরকার নাই, আপনার গ্রুপে দিবেন, গ্রুপে আমি দেখি, গ্রুপে থেকেই আমি সলিউশন দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। ঠিক আছে। এখন আরেকটা আছে মূর্ধন্য। মূর্ধন্যতে উপকরণ মূল্যের চেয়ে কম মূল্যে পণ্য বা সেবা সরবরাহ করা হলে আপনি উপকরণ মূল্য, ভিডিওটা অফ করেন ভাইয়া, যারা ভিডিও ইয়ে করছেন ভিডিওটা অফ করে দেন। এটা আমলে আমিন ভাই ইয়েটা অফ করে দেন। এখন ধরেন যে আমরা এই যে উপকরণ মূল্যের চেয়ে অনেকে কিন্তু আছে বুঝছেন, সেদিন একদিন আমার ফোন দিয়েছে যে তার মূল্য কিন্তু ওই লস দিয়ে বিক্রি করতেছে বুঝছেন, যে উপকরণ মূল্যের চেয়েও কমে গেছে মূল্য। ঠিক আছে, তখন 4.3টা কেমনে দিবে, তখন তো 4 দেওয়ার তো কোনো অপশনই নেই। ঠিক আছে, তো এখন ধরেন যে যখন আপনি মূল্য একটা দেওয়া আছে,
আপনি উপকরণ মূল্য হচ্ছে আপনি কম মূল্যে সরবরাহ করবেন। তো উপকরণ মূল্য যেটা হয়েছে তার সাথে আপনি কম মূল্যে লস দিয়ে বিক্রি করতে হচ্ছে প্রোডাক্টটা, হ্যাঁ। তখন আপনি কি করবেন? তখন আপনার কোনো কাজ নাই, তখন আপনি বিক্রি করবেনই, ঠিক আছে, বিক্রি করবেন 6.3 দিবেন, কিন্তু আপনার ওই রিবেট যেটা নিছেন সেই রিবেটটা আপনি যতটুকু বিক্রি করবেন ততটুকু রিবেটটা আপনার বাতিল হয়ে যাবে। কথা বুঝছেন? এটাকে বোঝেন নাই বলেন তো? এখানে এরকম কারো বুঝছি হয়েছে ভাই। যে আপনার উপকরণ মানে মূল্য বিষয়টা হচ্ছে কম মূল্যে বিক্রি করছেন, এরকম কেউ আছেন? মানে 7.5% আছেন নাকি এরকম? 7.5% বিক্রি করা যাবে তাই না? আপনি, আমি বলি নাকি এখানে, এখানে উপকরণ মূল্যের চেয়ে এটা 7.5% না, এটা 7.5% হিসাব তো আলাদা রে ভাই। আপনি উপকরণ মূল্যের চেয়ে কম মূল্যে বিক্রি করতেছেন। আপনার তো উপকরণ মূল্যের চেয়ে কম মূল্যে তো কখনো বিক্রি করা যায় না, যায়? আপনার এডিশন আছে না? তা তো তো হ্যাঁ লস যায় হয়ে না তো। যাবে। এটা 7.5% হিসাবটা গুলে ফেলেন না। 7.5% কোনটা? যখন আপনি মোট মূল্য থেকে, যেটা আপনি অ্যাডিশন দেওয়ার পরে সেখান থেকে 7.5% কম মূল্যে বিক্রি করতেন সেটা, ঠিক আছে, কোনো সমস্যা নাই। কিন্তু যদি এটা এমন কমে গেছে যে আপনার উপকরণ মূল্যটা চেয়েও আপনি কম কম মূল্যে আপনি 100 টাকা উপকরণ, সেখানে আপনি কি করছেন? আপনি বিক্রি করতেছেন ওই 99 টাকা বা 95 টাকা বা 90 টাকায় আপনি বিক্রি করতেছেন, ঠিক আছে। আপনি যদি এইভাবে যদি বিক্রি করেন, এটার এগেইনস্টে যদি আপনি যতটুকু রিয়াত নিয়ে নিয়ে ফেলছেন, হ্যাঁ, এই রিয়াতটা দাবি করতে পারবেন না। রিয়াতটা আপনাকে ইনক্রিজিং করে দিয়ে আপনাকে ইয়ে করতে হবে, ঠিক আছে, সরবরাহ করলে আপনি আর সেই রিয়ারটা থাকবে না, ঠিক আছে। এটা হয় না, এটা সচরাচর হয় না, অনেকের হয়, মাঝে মাঝে দেখলাম সেদিন একদিন প্রশ্ন করছে আমাকে যে লস দিয়ে বিক্রি করতেছে প্রোডাক্টটা, হ্যাঁ, কারণে লস দিয়ে বিক্রি করতেছে, ঠিক আছে। তাহলে আপনি রিবেট নিলে রিবেটটা আপনি বাতিল করে দিবেন, এই, ঠিক আছে। তাতে এই তো লস আমরা হবে না মোটামুটি, কম মূল্যে বিক্রি করলে? লস তো লস হবে, তো লস হবে না, তো লস তো আপনার দুদিকেই হচ্ছে। আপনি লস দিয়ে বিক্রি করবেন, আবার ওই রিবেটটা যেটা নিছেন সেটাও বাতিল হবে, তো আপনার লসের উপর লস না, লস তো। তা আপনি ধরেন যে প্রোডাক্টটা কি হয়েছে, ধরেন যে অনেক সময় তো প্রোডাক্ট, ধরেন যে ওই প্রোডাক্টটা চলতেছে না বা মার্কেট প্রাইস কমে গেছে, আপনার প্রোডাক্টটা সেল হচ্ছে না, আর কিছুদিন থাকি নষ্ট হয়ে যাবে, তো তার সাথে আপনার কম দামে সেল করে টাকা কিছু পাইলে লাভ না। জি জি ভাই। এই জন্য এটা করা হয়, বুঝছেন ভাই। অনেকে মিউটে থাকেন ভাই, মিউটে থাকেন না একটু প্লিজ। এই হলো আমাদের ধারা 46-এর কাহিনী। এই যেগুলো আপনারা দেখবেন না, যদি কোনো প্রশ্ন থাকে গ্রুপে লিখবেন বা সরাসরি ফলো দিবেন, সমস্যা নাই। মানে কোনো কনফিউশন যেন না থাকে, ধারা 46 একের কোনো যেন কনফিউশন না থাকে, ঠিক আছে। এটা যারা বুঝবে, আমি বলছি, যারা 46 ধারা 46 এবং উপকরণ করে যেটা 2-18 পর যারা বুঝবে, এরা 50% ব্যাট বুঝে গেছে, এটা কিন্তু মাথায় রাখেন, ঠিক আছে। ধারা 46(2)-এ এখানে দুইটা জিনিস গুরুত্বপূর্ণ, এই যে ক আর হলো ঘ, ঠিক আছে। এই জিনিস দুটা যারা বুঝবে তারা কিন্তু এখানে কিন্তু জিনিয়াস। এই যে ধারা 2 আর হলো ধারা 46(2), এখানে যারা বই আছে, আমি এটা ছবি তুলি নাই, এখানে কি ছবি শেয়ার করা যাবে? ভাই ওই যে 2-18 যেটা, ওইটার কি কোনো ইয়া নিছেন না তো এখনো? না, ওইটার কোনো শীট শেয়ার করছেন? 2-18 হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করছি ভাইয়া, করছি, ওটা এটা করছি। দিয়েন ভাই একটু ভাই আপনি ছবি আমারে। শেয়ার করতে পারবেন ভাইয়া? ওটা ছবি শেয়ার করা যাবে না? হুম, হুম। ওইটার সাথে ভাই রিলেট করে ওই যে বিডিএস এর যেটা, হুম বিডিএস এর যে 44টা ইয়া দেওয়া আছে হুম হুম। সার্ভিসের এগেইনস্টে, যে আমরা ওইটার সাথে রিলেট করে যদি ওইটা একটু বুঝায় দিতেন যে এটাতে এটা বলছে, এটার কারণে এটা আমি রেয়াতে যাইতে পারবো না। হ্যাঁ ঠিক আছে, আপনারা ইয়ে করেন, আমরা ওইভাবে আমরা ক্লাস ইয়ে করবো, হ্যাঁ। আপনি যেভাবে, সবাই যদি ওইভাবে বলে, হ্যাঁ, আমরা কিন্তু ওইভাবে নিব, জি জি, সমস্যা নেই। মানে ওইটা আমি দেখলাম, ওইটা তো অনেক সমস্যা হয়, মানে ওইটা ভালোভাবে বুঝা ওইটার সাথে রিলেট না করতে পারলে আসলে রেয়ারটা পুরোপুরি ইয়া করা যায় না। একদিন ভাই কষ্ট করে একটু ইয়ে করে দেন ওইটার সাথে। আচ্ছা সমস্যা নেই। আমরা ইয়ের পরে যেটা বলা হচ্ছে যে আমরা ঈদের পরে, হ্যাঁ, আমরা জি পরীক্ষা জি, যে কবে ঈদের দিবে, পর। এটা পরীক্ষার পড়াশোনা তো মাশাআল্লাহ যে শুরু করছিলাম, কিন্তু এখন একটু কমে গেছে আমার পড়াশোনা সব। ভাইয়া হোয়াটসঅ্যাপে একটা মেসেজ ভাই দিছি, ভাই ঠিক কি আছে? একটা বিসি অ্যালাউন্স এক্সাম আছে। দিবেন ব্যাট কনসালটেন্টের? হুম। মাহবুব ভাই ব্যাট হোয়াটসঅ্যাপে একটা কনসালটেন্টের মেসেজ পরীক্ষা দিছি। দিবেন নাকি?
একটু অ্যানাউন্সটা দিয়ে দেন সবাইকে। কোনটা? আপনার হোয়াটসঅ্যাপে দিছি। এটা কি ডেট দিয়ে দিছে? হ্যাঁ হ্যাঁ, গতকালকে। কি ভাই, তহিদ ভাই কি পরীক্ষা ডেট দিচ্ছে নাকি? হ্যাঁ হ্যাঁ, পরীক্ষার ডেট দিছে। প্রিলিমিনারি টেস্ট কবে 10ই এপ্রিল ভাই? 3টা থেকে 4টা। দেখে ভাই, লিখিত 17 কোথায় কবে এপ্রিল। কবে? এক্সাম সেন্টার কোথায় ভাই? ঢাকায়? না না, সবই চট্টগ্রামে। প্রিলিও চট্টগ্রামে? এটা তো সবই চট্টগ্রাম হয়। কবে হবে তহিদ ভাই, কয় তারিখে দিচ্ছে? 10ই এপ্রিল প্লি, 11ই এপ্রিল হচ্ছে রিটার্ন। হ্যাঁ, এটা কোথায় পাইছেন আপনি? এটা কোথায় পাইছেন? এই তো সব একটু দিন গ্রুপে বের হচ্ছে তো ভাইয়া। তহিদ ভাই। আমি নেটে ঢুকি নাই, হ্যাঁ, সব গ্রুপে বিভিন্ন গ্রুপে। আচ্ছা, এটা চট্টগ্রাম কাস্টম হাউসে দেবে না? চট্টগ্রাম তহিদ কাস্টম ভাই হাউসে ওই কি ইয়াটা একটু না? ইয়াটা দিন তো নোটিশটা। এটা কি ও, আপনি কি এটা এটা কি দেখছিলেন? এর আমি অথেন্টিক অথেন্টিক ইয়ে চাচ্ছি, আন্দাজে দিয়ে তো লাভ নেই। হ্যাঁ, অথেন্টিক আমি না হলে আমি তো দিয়ে লাভ নেই। আমি একটু জাস্ট সরিতে ঢুকি, ওদের ওয়েবসাইটে ঢুকি, না দেখতেছি। না, আমি আমি ইয়া, ইয়া ভাই, হ্যাঁ, আচ্ছা আমি ডাউনলোড করলাম। আর এটা অথেন্টিক অথেন্টিক কিনা আল্লাহ জানে, এটা কি বাবা বানাই করছে নাকি। এত তাড়াতাড়ি তো হওয়ার কথা না। এটা কি ঠিক আছে? এটা কি যারা দিচ্ছেন এটা কোনো সিগনেচার নাই, টিগনেচার নাই, সদস্য সচিব লিখে দিছে, কোনো সিগনেচার একটা নাই, ইয়া টিগনেচার নাই? করছে, আমি একটা ইয়া দেখতেছি, আহ, হ্যাঁ, একটা তালিকা প্রকাশ করছে। ঠিক আছে ভাই, অথেন্টিক ভাই, হ্যাঁ, আমি দেখলাম ওয়েবসাইটে ঢুকছি আমি। প্রিলিমিনারি 10ই এপ্রিল বিকাল 3টা থেকে 4টা, লিখিত এটা কি পরীক্ষা 17ই এপ্রিল। ইয়ে কি আছে এটা? জি ভাই, এটা এই যে আপনার ট্রেনিং সেন্টারের যে ওয়েবসাইট আছে, ওই ওয়েবসাইটে আমি খবর দেখলাম। এটা কি ওয়েবসাইটে দিছে না? 12 তারিখে নোটিশ। হ্যাঁ হ্যাঁ, 17 তারিখ লিখিত পরীক্ষা, আর 10 তারিখ হচ্ছে আপনার প্রিলিমিনারি। দেখছেন নি? আর যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করছে তো একটা আবার। হ্যাঁ ভাইয়া, কয়েকটা ওয়েবসাইটই আছে, আমি পাইছি, ঢুকলাম আমিও। ওয়েবসাইটে আছে আচ্ছা, না? আমি হুম, হুম। গ্রুপে দিয়ে অথেন্টিক দিচ্ছি। অথেন্টিক যে যারা অ্যাপ্লিকেশন তাদের যাচাই বাছাই করে পাইছে ওদেরটা ওই লিস্টটা দিছে আর কি অথেন্টিক। ওটাও দিছে, ওটা কিন্তু দিয়েছে। লিস্টটা লিস্টটা দিছে, লিস্টটা দুইটাই ও হ্যাঁ তালিকা জি প্রকাশ জি করছে। জি হ্যাঁ, ও তালিকা হ্যাঁ, প্রকাশ লিখেছে। করছে। ওয়েবসাইটের লিংক ও গ্রুপে দিয়ে দিচ্ছি, লিংক। ও আচ্ছা আচ্ছা, লিস্টটা অলরেডি শেয়ার করা হয়েছে। দেখছেন পরীক্ষা ডেট তো দিয়ে দিচ্ছে অলরেডি। তাহলে তো আমাদের আর ঈদের জন্য আর মানে সময় নেই আর। ঈদের ছুটিটাও ভালোভাবে কাটানো সম্ভব না। এখন ওই কি মানে মাহবুবজাদ ভাই যদি এলাও করে ঈদের পরে কি প্রতিদিন রাত্রে একটু করে ইয়া করা যায়? না, আসলে কি, এই পরীক্ষা রিলেটেড এখন তো এটা ছুটির দিনে কেন্দ্রিক সবাই, এটা কেন্দ্রিক সবাই টার্গেট করাটাও ঠিক হবে না। আমরা যেভাবে আগাচ্ছি ইনশাল্লাহ ভালো। এটা করলে পরীক্ষা ডেট তো দিয়ে দিচ্ছে, বুঝছেন? পড়াশোনা তো বললা, পড়াশোনা তো এগুলো পড়াশোনা না করলে কেমনে পাস করবে? হ্যাঁ আহ, এখন ধরেন যে জানেন, অনেক জানেন ঠিক আছে, কিন্তু আপনি যদি পড়াশোনা না করেন, ওখানে যদি লিখতে না পারেন, তাহলে তো পাস নেই, বুঝেন নাই? না না, এটা হলো ঝামেলা। আচ্ছা, দেখা যাক, আল্লাহ ভরসা। যেটা আল্লাহ ভাগ্য রাখছে সেটাই হবে, এত চিন্তা করা যাবে না। হ্যাঁ, এগুলা নিয়ে চিন্তা করা যাবে না, চিন্তা করলে টেনশন, টেনশন করে লাভ নেই। আমরা যতটুকু জানি শিখি, ঠিক আছে, এটা চলবে, সমস্যা নেই। আমাদেরটা আমরা চালাম, হ্যাঁ, পাস করি ফেল করি সেটা পরের হিসাব, ঠিক আছে, এটা নিয়ে টেনশন করার দরকার নেই। আগে শিখেন, ভ্যাট আগে শিখতে হবে, ভ্যাট না শিখলে তো আপনার কনসালটেন্ট হয়ে তো লাভ নেই, ঠিক হ্যাঁ, আছে। এইটা বড় কথা, আমরা শিখতেছি, তো এভাবে শিখি, প্লাস হচ্ছে আমাদের এই সুযোগ একবার আসছে, তার মানে আর পরবর্তীতে হবে না এরকমও তো আর না। আমরা তাই না। এরকম, কমপ্লিট হতে পারি। ঠিক আছে, কাজেই সেভাবে আমরা আগাই, সমস্যা নেই। হ্যাঁ, তো আমরা
বললাম না যে এপ্রিলে, আমি বলছিলাম না যে এপ্রিলের দিকে পরীক্ষাটা দিবে, এরা ওই সিস্টেমেই ইয়ে করছে। আবার পরীক্ষা আসতেছে তো, কি আইটিপি, হ্যাঁ আইটিভি এর আইটিপি তো সার্কুলার দিচ্ছে খালি জাস্ট। হুম। আচ্ছা আমরা যাই, আমরা 46(2) তে যাই। হ্যাঁ 46(2) এখানে তো ইয়াটা নাই, স্লাইডটা তো ইয়া করা হয়নি। আমি তো মনে করছিলাম যে এটা শেষ করবো আজকে। আচ্ছা থাক এটা, হ্যাঁ আমি এটা পরে, এটা আমরা পরে শিখাবো, এটা আরো অনেক কথা আছে তো। এখন বলেন যে কারো প্রশ্ন থাকলে বলেন, হ্যাঁ এটা আরেকদিন ক্লাস নেবো অনেক। কারো এমনি কোনো প্রশ্ন থাকলে বলেন। সালাম আলাইকুম ভাইয়া। এখন হ্যাঁ বলেন ভাইয়া। হ্যাঁ মাহবুব ভাই, আমি একটু প্রশ্ন করছিলাম জাস্ট এটা, ধরেন যে বিলো বেন্টি ফেব্রুয়ারি যে জানুয়ারিতে তো বিলো বেন্টি আছে, তো এই বিলো বেন্টিতে আমরা হ্যাঁ সেল দেখাবো ফেব্রুয়ারি মাসে। হুম হ্যাঁ তো নিয়ম হচ্ছে যে আপনার সেল ডিক্লারেশনের 15 দিন আগে আপনার 4.3 ডিক্লারেশন দিতে হবে। তো 15 দিন, এখন 15 দিনের মধ্যে, 15 দিন আগে না, 15 দিনের 15 দিন, মধ্যে। হ্যাঁ 15 15 দিনের দিনের মধ্যে মধ্যে, বলতে আপনার একদিন আগে দিল, সর্বরে একদিন আগে দিল। হ্যাঁ হ্যাঁ সরবরাহ। তো এখন ভাই সেল হঠাৎ ডিক্লারেশন বিকেলে সেল খোলা থাকে। সেল ডিক্লারেশন তো আমি ফেব্রুয়ারি মাসে দিব। তো সেক্ষেত্রে আমার 4.3টা ডিক্লারেশনটা করা হয় নাই, তো কি করলে ভালো হবে? মানে ব্যাকডেটেড কোনো স্কোপ তো আছে না নাই? আমার জানা নেই এটা। কি 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 মানে 4.3টা ডিক্লারেশনটা করা হয় নাই, ধরুন যে আপনি সেল করে ফেব্রুয়ারি দিতেন, মাস সেল করছেন? সেলটা আমি ফেব্রুয়ারি মাসে দেখাইতে চাচ্ছি। মানে আমি এই মাসে রিটার্ন, এই যে ফেব্রুয়ারি মাসে রিটার্ন পাচ্ছি, আমি সে মার্চের 15 তারিখে আমি রিটার্নে এটা দেখাবো আর কি। হুম। সেল দেখাবো, কিন্তু 4.3টা ডিক্লারেশনটা করি নাই। তাহলে কেমন হবে? আমি এটাই বলতে চাচ্ছি যে এটা ব্যাক ডেটের তো কোনো স্কোপ নাই, আছে কিনা আপনার জানার মধ্যে? না ব্যাকডেটে কোনো স্কোপ নাই তো। ব্যাকডেটে স্কোপ করতে গেলে লিয়াজো মেনটেন করতে হবে। ওকে, আপনি ওইভাবে আরেকটা তো ইস্যু। হবে না, গত ওকে, মাসের ইস্যু বুঝতে না, গত পারছি। মাসের ইস্যু দেখা, গত মাসের ইস্যু হলে তো ওইভাবে হবে না। এটা আপনার ধরেন যে 3-4 দিন আগে হয়তো সেটা করে নাই কাজ করা যায়। ওকে ভাই, হ্যাঁ তারপর আরেকটা হ্যাঁ ইস্যু হচ্ছে যে আমার বিল অফ এন্ট্রিতে ধরুন যে দুইটা পার্ট থাকে, একটা আছে অ্যাসেসমেন্টের যে সামারিটা, অ্যাসেসমেন্ট হুম অর্ডারের হুম যে সামারিটা থাকে, এই সামারিতে ওইখানে কাস্টমস ডিউটি, সিডিআর, ডিএসটি দিয়ে একটা হুম অ্যামাউন্ট থাকলো, ধরুন কথার কথা হুম ওইখানে 1 লাখ টাকা আছে। হুম আর আপনার বিল অফ এন্ট্রিতে যে অ্যাসেসেবল ভ্যালু 46 বক্স 46, ওইখানে ধরেন যে হুম আপনার কথার কথা 50,000 টাকা আছে। তো হুম আমি যখন পার্সেস ভ্যালুটা পার্সেস ভ্যালুটা ফাইন্ড আউট করবো, তো পার্সেস ভ্যালু ফাইন্ড আউট করার সময় কি আমি অ্যাসেসেবল ভ্যালুর সাথে আমার যে কাস্টম ডিউটি আছে, এই কাস্টম ডিউটি যোগ করার হুম। পরে শুধুমাত্র এটি এবং ইনকাম ট্যাক্সটা বাদ দিলে কি আমি কস্ট অফ পার্সেসটা পাবো কিনা? না না, এটা কেন করবেন? আপনি যখন প্রিভেন্টিভ করবেন তখন আপনার তো লেখাই আছে রে ভাই, যখন ভ্যাটেবল ভ্যালু, যেটাতে ভ্যাট হয়, কিছু আপনার দেখার দরকার নেই তো, অ্যাসেবল ভ্যালু কত আছে বা সিটি কত আছে, এত আপনি হিসাব করার দরকার নাই। আপনি প্রিভেন্টিভ তো সোজা লেখা আছে যে এই এই ভ্যাটের উপরে এইটা হলো ভ্যাটেবল ভ্যালু, যে 15%, ঠিক আছে? 15% আগে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা নিয়ে আপনি কাজ করবেন 4.3-তে। ওইটা হচ্ছে আমি কস্ট ভ্যালু ধরবো, মানে প্রোডাক্ট, মানে কস্ট ভ্যালু, পার্সেস ভ্যালু। হ্যাঁ হ্যাঁ কস্ট ভ্যালু, হ্যাঁ ওটাতে আপনি কস্ট ভ্যালু দেবেন। ঠিক আছে, ঠিক আছে, ওকে। ভ্যাটেবল ভ্যালুটার সাথে। হুম, হুম, ঠিক আছে। তো ঠিক আছে, আজকে সামনে দেখি পরীক্ষার জন্য যদি আমি যেগুলো পড়বো সেগুলো শেয়ার করবো। এখন তো নিজেকে একটু পড়াশোনা করতে হবে, বুঝছেন? যেহেতু অ্যাপ্লিকেশন করছি, পাস করি না করি, তারপরে তো একটু যা কিছু লিখতে পারলে তো ভালো লাগে।